ফুলসজ্জা ও আলোকসজ্জায় আশীর্বাদ ড্রেস হাউস জগন্নাথ গোস্বামী সমবেত যাত্রা মন্দির দর্শকদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা গোসাইডাঙ্গা নবজীবন সংঘ পরিচালিত কানন কুমার মাইতি রচিত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মাতৃযুগ দেবী খুন করা হয়েছে। মিথ্যে কথা। আমার বাবার নাম পশুপতি বাগড়াচি, আমার যেটু ধনপতি বাগড়াচি। আমার জন্মে 1 বছর পর সেই সরকার হাতে মারা যায়। আমরা সরকার হাতে মারা গিয়েছিলাম, তবে যে দুটো বিষাক্ত সাপে আমায় দংশন করেছিল তারা হলো তোর কাকা পশুপতি। আমি হয়তো মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিশান্ত মিথ্যা কথা বলবে না। ওকে জিজ্ঞাসা করি দেখ। নিশান্ত উনি যা বলছেন তাতে সত্যি সত্যি কি আমার কাকা? হ্যাঁ বাবা, দিল্লিবার ছোটবাবু আমার চোখের সামনে। নিশান্ত সত্য কথা তুমি আমার কাছে গোপন করে রেখেছিলে কেন? তোর সামনে তুমি এই কথা গোপন রেখে তুমি আমার সাথে অভিনয় করে চলেছ। নিজের কথা আর আমার সংসারকে বাঁচিয়ে রাখার তাগিদে যে অন্যায় যে পাপ আমি করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা করো। নিঃসন্দ আমি সব দেখে জানতে পেরে ছোটবাবু আমার মুখে পিস্তল ধরে বলেছিল যে থানা পুলিশ তো দূরের কথা, যদি এ কথা কাজ পক্ষীয় টের পায় তাহলে আমার কথা শেষ করবে, আমার বংশের বাতি জ্বালাতে কাউকে বাঁচিয়ে রাখবে না। বেশ, ওই দায়িত্বটা তুমি আমার হাতে ছেড়ে দাও। ওখানে দাঁড়া
হ্যাঁ, আমার তোমার প্রতি যে বুড়ো আচরণ করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো বাবা। ক্ষমা এখন নয়, এখানে নয়। ক্ষমা করবো তখন যখন তুই অন্যায় পাপ আর অধমের প্রতিজ্ঞা করে ওই শয়তান আর শয়তানের উপযুক্ত শাস্তি দিবি। বাবা, আমার অতৃপ্ত আত্মার শান্তি দিতে পারবি। বেশ, তাই হলো বাবা। কিন্তু কিন্তু আমি একটা কথা জানতে চাই, এত কষ্ট দিয়ে তোমাদের ফুরফুরার ফোন ওই শয়তান আর শয়তানি তোমার কষ্টার্জিত সম্পত্তির উপর কিভাবে রাজরানি সেজে বসে আছে? সে কথা জানানোর জন্য আমার অতৃপ্ত আত্মা দীর্ঘ 24 বছর ধরে বাগানের মধ্যে বিতরণ করে চলছে। শোন, একদিন দুপুরে বাগানে সুশীতল জায়গায় আমি শুয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ এই বাগানে এলো তোর মা আর কাকা। তাহলে কাল সকালে পূর্ব আকাশের সূর্যোদয়ের মধ্য দিয়ে আমাদের দুজনের নবজীবনের সূচনা হবে, তাই না বৌদি? এমনকি ভয়, তোমাকে না কতদিন বলেছি তুমি শুধু আমার নাম ধরে ডাকবে, যে বলতে শব্দে আমাদের কাছে কোনো মূল্যই নেই। এসব তো মুছে দিয়ে আমি তোমার নাম ধরে ডাকতে পারো মা, কিন্তু তার আগে তোমার প্রতিদেবতা আইনি আমার দাদাকে শেষ করে দাদার পড়ানো সুযোগটা তোমার স্মৃতি থেকে যে মুছে ফেলতে হবে। একটু পরেই তো তোমার দাদা মরবে, আর সিঁদুরটাও আমাকে দিতে হবে। তাই তোমার এই দাদার পরানো সিঁদুরটা, এই লজ্জাজনক বিষাক্ত সিঁদুরটা আমি নিজের হাতে মুছে দিলাম। দেখো, দেখো মাদ্রাজ, দেখো, এবার তুমি শাসক ভারতের আদর্শ নারী। এই তুমি আমাকে এত বাহুবা দিচ্ছ পশুপতি। আচ্ছা, তোমাকে ভালোবেসে তোমার জন্যে আমি কি কিছুই করিনি পশুপতি? নিজের গ্রামের বজায় রাখতে আমার একমাত্র সন্তানকে আমি বুকের উপর পার না করিয়ে তাকে আমি কৌশলে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছি। সেখানে সে মাতৃদুগ্ধের পরিবর্তে পান করেছে বোতলে মেশানো কেমিক্যাল দুধ। আমাদের এই পবিত্র ভালোবাসাকে আমি অস্বীকার করছি না করবা, কিন্তু যার শেষ হলো তার সব হলো। তাই আমাদের ভালোবাসাকে সার্থক করতে আমাদের শেষ কাজ আমাকে শেষ করা। ওই তো তোমার দাদা সামনে ঘুমিয়ে আছে। চলো চলো, অনুপমা, আমি দাদার মুখে এই বিষটা ঢেলে দিলে দাদার সারা শরীরে শরীর থেকে যদি দাদা চিৎকার করতে চায় আমি তার নাম চিনে ধরবো। ছাড়বো, দাদা যাওয়ার পর তুমি সেই সুযোগে এই সিরিঞ্জে দাদার পায়ে পরপর দুটো ছিদ্র করে দেবে, পরে যাতে মানুষটাকে বোঝানো যায় যে সাপের কামড়ে দাদার মৃত্যু হয়ে। ঠিক আছে, চলো চলো, এবার চলো। মানুষটাকে আমরা মেরে দিলাম। এবার কাল থেকে শুরু হবে আমাদের নবজীবনের সূচনা। দূর থেকে দারোয়ান নিশান আমাদেরকে দেখে ফেলেছিল, তাই এখন গিয়ে তাকে চেষ্টা করতে হবে। তারপর আমরা নকল কান্না কানতে কানতে করবো দাদার সদ্গতি। তারপর আমরা নতুন সাজে সাজে বিয়ে করে দাদার কোটি কোটি টাকার সম্পত্তি আমার বসে সারা
প্রতিশোধ, আর সেই প্রতিশোধটা নেবেই তোমার এই সোনালী যত রক্ত ফসল এই সুরজ। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। ও, আমি যেন আজই ওই শয়তানিকে জওয়ান হয়ে বাঁচি। না, উত্তেজিত শরীর মন নিয়ে কোনো শুভ কাজ হয় না খোকা। তুই ওদের পাপের সাজা নিশ্চয়ই দিবি, তবে আজ এক্ষুনি নয়, সুপরিকল্পিত ভাবে মাথা ঠান্ডা রেখে ওদের পাপের উপযুক্ত সাজা দিয়ে দেশবাসীকে শিক্ষা দিবি যে লোভের ফসল পাপ আর পাপের ফসল মৃত্যু। কিন্তু বাবা, যা বলে গেলাম তা ভুলে যাস না, ভুললে তো সারা জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। মনে রাখিস, পাপীকে ধ্বংস করে নিজেকে মানব ধর্ম নয়, যে পাপীকে শেষ করে নিজেকে নিজের অধিকার বুঝিয়ে সেখানে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাটা জীবনের শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্ম। তোমার আদেশ আমার কাছে ছিল ভাবছি বাবা। তোমার এই আদেশের প্রতিটি শব্দ বর্ণে বর্ণে বাবা গেলে কোথায়? বাবা, বাবা চলে গেছেন তার নিজের জায়গায়। তোমার জন্য রেখে গেছেন তার আদেশ আর উপদেশ। এই আদেশ পালন করতে আমি হব সুরকুল অভিনেতা, আর তুমি আমার জীবন রঙ্গ হচ্ছে সহ অভিনেতা হবে তুমি সন্তান। আমি আমার বুকের রক্ত দিয়ে তোমার এই কর্মযজ্ঞকে সফল করবো বলো। কিন্তু নিঃসন্দেহ আমি ভাবতে পারছি না যে বাবার সম্পত্তি গ্রাস করতে টাকা হয়তো এই শয়তানি করতে পারে, কিন্তু মা কি করে পারলো এত নিচে নামতে? যে পবিত্র বাণী পড়ে আমরা শিক্ষিত হয়েছি, মানুষ হয়েছি, ভূমে গড়িয়েছি মাতা, স্বর্গা দুশ্চতর পিতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। কোথায় রইল সে পবিত্র বাণীর মর্যাদা, যেখানে মা তার সন্তানের জন্মদিন পর পুরুষে আসক্ত হয়ে নিজের স্মৃতির সিঁদুর মুছে ফেলে স্বামীকে খুন করে পর পুরুষের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে, একই গ্রামার বজায় রাখতে নিজের বক্ষ দুগ্ধ খেতে না দিয়ে সেই সন্তানকে পাঠিয়ে দেয় অনাথ আশ্রমে। সেই সন্তান মাতৃদুগ্ধের পরিবর্তে পায় আমি জানি আমার মায়ের মতো গ্রামার বজায় রাখতে এই দেশের মেয়ের সংখ্যা কিন্তু কম নয়। আমি সেই সময় বসে প্রার্থনা করছি, তোমাদের মাতৃদুগ্ধ কি অমৃত নয়, বিষে পরিপূর্ণ? তাই তো 10 মাস 10 দিন শত যন্ত্রণা সহ্য করে এই সন্তানের তোমরা জন্ম দিয়েছ। যাদের মুখে ওই বীজ ফুলে দিতে তোমরা ভয় পাও, পাবো আমার মতো হাজার হাজার সন্তানের মনস্থিরতা দিয়ে তোমার সন্তান করলে বিভক্ত হয়েছে। অমৃত নয়, মাতৃদুগ্ধে মানুষের অন্তর, যে বিষ উগে দিয়ে মানুষ সমাজ সংসারকে করে তুলেছে এক বিষাক্ত নরকগুলজার। তার হাত থেকে রেহাই পায়নি স্কুল, কলেজ, মন্দির সহ সেবামূলক প্রতিষ্ঠান। জানি না কবে বিষ মুক্ত হবে এই মনুষ্য সমাজ, কবে সার্থক হবে সে চিরন্তন শাশ্বত বাণী মানব অমৃতস্য পুত্রা। তোমার এই গভীর মনশীলতাকে সাপোর্ট করে, সেই সঙ্গে বিশ্বাস করে সত্যি তুমি মাস্টার মশাইয়ের উপযুক্ত কন্যা। আপনি হঠাৎ এখানে? না এলে তোমার মনের গভীরতা ভাবতাম কেমন করে জানতাম যে বেলের লিভিং বার হয় কি। কোনো বিষয়ে অকারণে কৌতূহল না দেখে আপনি আপনার জগতে থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। তা কি করে হয় ডার্লিং?
তুমি কুয়োর ব্যাংক হয়ে সমুদ্রের জল মারতে গিয়ে বিষাক্ত নোনা জলে হাবুডুবু খাবে, আর আমি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে পুরুষের মতো লুকিয়ে থাকবো। তাই কি কখনো হয়? তাই বুঝি আপন পৌরুষ বলে আমাকে সেই বিষাক্ত নোনাজল থেকে উদ্ধার করতে এসেছেন? এক্স্যাক্টলি সো। স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য। আপনার দায়িত্ব কর্তব্য বোধে পচা দুর্গন্ধ এই ধূপছায়া গায়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, তাকে খুঁজে আর দুর্গন্ধ নাই বা বাড়ালে। আহা! এত গভীর গেল ডুবদা কেন ডার্লিং, যেখানে ভাষা জলে কি বাংলা। আপনি বলছেন শোনেন, আমাকে কলেজে যেতে দিন। কলেজের বাহানায় চলে যেতে চাইছেন ডার্লিং? আমার সামনে দাঁড়িয়ে আছে ধূপছায়া গ্রামের কিংবদন্তি নায়ক ধীরাজ পাকড়া সিং, যার সঙ্গে একটু কথা বলার জন্য, যার একটু উষ্ণ পরশ ভাবার জন্য এই গ্রামের সুন্দরী মেয়েরা। আপনার নায়ক এটা তাদের কাছে দেখাবেন, আমার কাছে নয়। শোনো ডার্লিং, তুমি এই গ্রামের সবচেয়ে সুন্দরী এবং বিদুষী নারী, তাই নায়ক হয়ে যদি তোমায় না পাই, বাধ্য হয়ে খলনায়ক সাজবো। সে খলনায়কের বিস্তার ভাঙার মতো নায়কও কিন্তু এই গ্রামে আছে। ভালো ডাক তো সেই নায়ককে দেখি কি করে তোকে রক্ষা করে। ছেড়ে বলছি, আর ছেড়ে জানো, ছেড়ে বলছি। ছেড়ে জানো। জানোয়ার, এই জানোয়ারের খাবার থেকে তুই নিজেকে রক্ষা কর দেখি। ধীরাজ পাকড়া জি! আরে, কোন সালে? মাস্টার মশাই, আপনি কখন এলেন? ভালো আছেন তো? আপনার ছবি করে ধীরাজ! তুমি কিছু মনে করবেন না মাস্টার মশাই, বর্তমান মডার্ন সোসাইটিতে ইটস এ গেম। আর আপনি তো ভালো করে জানেন, আদু আমার ক্লাসমেট ছিল, একসঙ্গে আমরা পড়াশোনা খেলাধুলা করেছি। তাই তুমি কি মানুষ একটা দুধ নেই জানোয়ার? আপনি যা তৈরি করেছেন আমি তাই। কারণ আপনি মাস্টার মশাই, শিক্ষাগুরু, আপনার কাছে তো শিখেছি সেই পবিত্র মহামন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম তস্মাই শ্রী গুরুদেব। তুমি শিক্ষিত সমাজের কলঙ্ক, তোমার মতো একটা নিকৃষ্ট মানের জানোয়ার কখনো আমার ছাত্র হতে পারে না। পারে, কারণ একই গাছে ফোটা তো সব ফুল দেবতার পুজোয় লাগে না, কিছু ফুল শ্মশানে কিংবা কবরে। হ্যাঁ, তুমি শ্মশানেরই যাত্রী, তাই তুমি কোনো ভালো কাজে লাগবো মাস্টার মশাই, লাগবো। কারণ আপনার তো বয়স হয়েছে, কিছুদিন পরে আপনি শ্মশান যাত্রা করবেন, তখন কিন্তু আপনাকে সাজাতে আমাকেই দরকার। আপনার মেয়ের বিয়ের খাট সাজাতে আমাকে দরকার, আর সেই সাজানো খাটে আপনার মেয়ে আর আমি তা করুন, কিন্তু এত উত্তেজিত হবেন না। এই বয়সে ঠাকুর ইচ্ছা যদি কোনো ঘটনা ঘটে যায়, তখন একমাত্র আদরণের মেয়ের দায়িত্ব আমাকে নিতে হবে, আর আপনি যখন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করবেন। না রে জানোয়ার না, মরার জন্য অনেক রাস্তা আছে, তোর মতো হিংস্র জানোয়ারের কাছে ঢুকে আমরা মরতে যাব কেন? সেটা আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। এখন তুমিও তোমার বাবার মতো উত্তেজিত হয়ে পড়েছো, তাই উত্তেজনার মাঝে কোনো ভালো কাজ বা শুভ কথা হয় না মাধু। তাই তোমরা একটু ঠান্ডা হয়ে গাছতলায় বসো, আমি তোমাদের জন্য দুটো থামস আপ এনে দিয়েছি। কেমন? ওটাকে জানোয়ার বললেও বনের জানোয়ার, ওরা লজ্জা পাবে। আবার আপনি উত্তেজিত হয়ে পড়ছেন মাস্টার মশাই, ভুলে যাচ্ছেন কোন গৃহপালিত পশু অন্যায় করলে তার দায় হয় গৃহকর্তার, আবার ছেলে অন্যায় করলে দোষ কিন্তু তার বাবার, আর ছাত্র যদি কোনো অন্যায় করে থাকে দোষ কিন্তু মাস্টার মশাই হয়। তাই এখানে কোনো দোষ বা অন্যায় যদি হয়ে থাকে, আমি জনসাধারণের পক্ষ থেকে আপনাকে আমি ক্ষমা করে গেলাম মাস্টার মশাই, ক্ষমা করে গেলাম।
সুন্দর? এরাই কি তোমার সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ? এদের মতো মানুষ রূপী জানোয়ার গুলো যদি তোমার সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়, তাহলে এই পৃথিবী তুমি অবিলম্বে ধ্বংস করে দাও। তুমি অবিলম্বে ধ্বংস করে দাও। চালের মধ্যে কাপড় থাকলে মানুষ ভাত খাওয়া বন্ধ করে না বাবা। ঠিক সেরকম ভাবে পথে ঘাটে বিষাক্ত সাপ থাকলেও মানুষ পথ চলে। আর মানুষ রূপী জানোয়ার মানুষের সাময়িক ক্ষতি করতে পারলেও তাকে ধ্বংস করতে পারে না বাবা। কিন্তু কিন্তু মা, সারা জীবন নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে এই কি তার যোগ্য পুরস্কার? শিক্ষাগুরুকে আমাদের দলযাত্রার সকল শিষ্যই যেমন একলব্য নয়, ঠিক তেমনিভাবে তোমার সকল ছাত্রই সমান নয় বাবা। তাদের মধ্যে যেমন সুরজ, পলাশ, মানিকের মতো মানুষের মতো মানুষ আছে, ঠিক সেরকম ভাবে ধীরাজের মতো অমানুষও আছে বাবা। তাই তো ভাবছি রে মা, তাই তো ভাবছি একই বৃত্তে দুটি কুসুম হয়ে সুরজ হলো দেবতা আর ধীরাজ হলো দানব, একটা চুপে জানোয়ার। কোথায় শিখানো? সারা মারবো এখানে, নাচ করবে। সকালে তাকে উঠিয়ে শিক্ষা দেবো। থাক, তোকে আর কাউকে উচ্চ শিক্ষা দিতে হবে না, তুই তোর কাজে যা। কাজেই তো যাচ্ছিল। ওটাই রাস্তার বিশুদার মুখে শুনলাম ওই সারা শয়তান বিরাট পাগলাতি বাবার সঙ্গে ঝগড়া করছে। তাই তো আমি ছুটে এলাম। হ্যাঁ, ঠিক এই রাজ্যের পুলিশের মতো তারা যেমন দাঙ্গার শেষে ঘটনাস্থলে পৌঁছায়। বাজে কথা বাদ দে, কি হয়েছে বলবি তো? থাক না মানে, থাক না। যা ঘটবার তা ঘটে গেছে, ও কারণে কোনো খেঁচে কোনো লাভ হবে না। আর মানে ওই শয়তানটার করা সব অন্যায় কি মাথা পেতে নেবো? নারী আর উপায় কি বল? কি করার আছে আমাদের? থানা, পুলিশ, নেতা, মন্ত্রী সব ওদের হাতের মুঠোয়। তাই ওদের সমস্ত অত্যাচার অনাচার সব আমাদেরকে মাথা পেতে নিতে হবে। কিন্তু আমি মেনে নেবো না। আমি ওদের বুঝিয়ে দেবো। দিব্যাগানে তুই পণ্ডিত, কিন্তু কাণ্ডজ্ঞানে তুই একটা শেয়াল রাজা। মাধুর কথা বাদ দে মানে, মাধুর কথা বাদ দে। শোন বাবা, আগে আমি জানতাম যে পৃথিবীতে যে একা সেই গরিব সেই ক্ষুদ্র, কিন্তু বর্তমান সমাজ সংসারে যাদের অর্থ নেই তারাই একা, তারাই গরিব, তারাই ক্ষুদ্র। চিরকাল ধনী অর্থবান মানুষের অত্যাচার আর অনাচারে নিষ্পেষিত হওয়াটাই তাদের ভবিতব্য। তাই ওদের বিরুদ্ধে গর্জে ওঠা মানে মৃত্যুকে আলিঙ্গন করা কিছু নয় রে মানে, মৃত্যুকে আলিঙ্গন করা। তাই যদি পারিস সেই একত্রিত কর সেই মৃত প্রায় জীবন্ত মানুষগুলোকে, তাদের বুকের উপর দিয়ে গেছে অত্যাচারের স্ক্রিন রোলার, সেই সব পদবিক্ষত রক্তাক্ত মানুষগুলোকে নিয়ে সুসজ্জিত কর এক বড় মানুষের মিছিল। বড় মানুষের মিছিল? কারা সেই বড় মানুষের মিছিল বাবা? আমরা যারা এই সমাজ সংসারে জীবন্ত মৃতপ্রায় মানুষগুলো আছি, তাদের জীবন্ত এই রক্ত মাংস অস্থি দিয়ে যে বজ্র তৈরি হবে, সেই বজ্রের আঘাতে পরিষদ হয়ে যাবে তাদের প্রসাদ, আর সেই প্রসাদের উপর উঠবে এই মরা মানুষের মিছিলের বিজয় নিশান। দেখো বাবা, তোমার শিক্ষা আদর্শ স্বপ্নকে মস্তকে ধারণ করে আমি হব এ যুগের বিবেকানন্দ, যে শুধু ভারতবর্ষ নয় একদিন গোটা বিশ্বকে জয় করে দেখাবে। উপবাস করছি। না, উৎসাহ দিচ্ছি, কারণ ঘোড়া সাপকে এই প্রথম পরাজয় দেখলাম। হ্যাঁ দেখিনি, এই সঙ্গে মনে রাখি জলে আগুন লাগলে আগুন নেভানো বড় কঠিন। আর ঘোড়া তুললে সে ছোবল মারবে। সেই ছবলে মানুষ মরবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই রে মারি। কিন্তু আমার প্রশ্ন, ওই ঘোড়া সাপটিকে আর ছবলে বা মারছে কাকে? ওরা